সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজারের কারসাজি। আর এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি, যারা পুঁজিবাজারের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। শুরুতেই রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সাবেক মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তিনি পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের সাথে রয়েছেন আহমেদ ইকবাল হাসান, সাবেক চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনারা যেহেতু দীর্ঘ সময় ধরে আসলে পুঁজিবাজারের শুরুর দিক থেকেই আপনারা আছেন এবং বাজারের বর্তমান পরিস্থিতি এবং আগের পরিস্থিতি আপনারা দুটিই দেখতে পেয়েছেন। আহমেদ ইকবাল হাসান, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা একটু জানতে চাই যে বাজারের যে আসলে যে অবস্থা ছিল 2010-এর পরে একটু একটু করে পরিবর্তন হচ্ছিল, কিন্তু রিসেন্ট যে ক্রাইসিস, সেখানে আমরা দেখছি যে পুঁজিবাজারে অনেক বেশি নিম্নমুখী হয়ে গেছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় বলা হচ্ছে যে কারসাজির পরিমাণও বেড়েছে। এর আসলে কারণ কি? দেখেন, বাজার নিয়ে সবাই কথা বলে, কিন্তু বাজারটা কি প্রথমে বুঝতে হবে যে বাজারটা কি। বাজারটা এইখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা হয়, বিভিন্ন কোম্পানি। এখন ভালো কোম্পানি যদি আসে তাইলে ইনভেস্টররা ভালোভাবে লাভবান হয়। কিন্তু বিগত আপনি বললেন 2010 সাল থেকে খুব খারাপ অবস্থায় যাচ্ছে, একবার ভালো যায় একবার খারাপ যায়। এটা কারসাজির মাধ্যমে এটাকে ভালো করা হয়, খারাপ করা হয়। কারণ বিগত এক যুগ ধরে যেসব আইপিওগুলি এসছে, হ্যাঁ, আপনি আইপিওগুলি আইপিওগুলি যদি তাকাইলেই বোঝা যাবে যে এইসব কোম্পানি একবার লাভ দেখায় একবার লস দেখায়। কারসাজি তো ওইখান থেকেই শুরু হয়। এইসব শেয়ারে যেসব বিনিয়োগকারীরা ইনভেস্ট করছে তাদের তো মোটামুটি সব পুঁজি উধাও হয়ে গেছে। তো আপনি এই বাজারের মেরুদণ্ড কি? এই বাজারের মেরুদণ্ড হলো বিনিয়োগকারী। এখন বিনিয়োগকারী যেখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেখানে আপনি স্টক এক্সচেঞ্জ বাদ দেন, যে কোনো একটা বাজার ধরেন, আপনি যে ওই বাজারে যদি ভেজাল মাল বেচে ওই বাজারে লোক যাবে? ওই বাজারে লোক যাবে না। তো এইখানে সেম অবস্থায় হয়েছে। গত 10 বছরে যেসব লিস্টিংগুলি হয়েছে 90% মোর অর লেস আপনি খুব খারাপ অবস্থায়, বিনিয়োগকারীদের অবস্থা খুব খারাপ। বিনিয়োগকারীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি তো প্রায় দীর্ঘ 50 বছর যাবত এই পুঁজিবাজারের সাথে আছেন এবং আপনি এই মার্কেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার নিজের সিকিউরিটিজ হাউস আছে এবং বাজারের এই উত্থান পতনের পুরো চলমান সময়ে আপনার নিজের থেকে দেখার সুযোগ হয়েছে। বর্তমান বাজারকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? পুঁজিবাজার নিয়ে কথা বলা এটা অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, খুব স্পর্শকাতর একটি জায়গা, যেখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের ভাগ্য জড়িত। তারা এখানে পুঁজি লগ্নি করে এইখান থেকে তারা যে লাভটা পায় তাই দিয়ে সংসার চালায়। কিন্তু ইদানিং দেখতেছি ইকবাল ভাই এই পুঁজিবাজারে 40 বছর আছেন। উনি এখানে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানও ছিলেন। উনি আবার পরবর্তী সময় চেয়ারম্যান বাদ দিয়ে প্রেসিডেন্ট যখন করা হলো, উনি প্রেসিডেন্টও ছিলেন 3 বার। আমিও 3 বার চেয়ারম্যান ছিলাম। কিন্তু বাজারের বর্তমান যে অবস্থা, আমাদের এই 50 বছর বা 40 বছর আমরা এটা কখনো দেখিনি। সব থেকে দুর্ভাগ্য যে আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমাদেরই 2জন অত্যন্ত যাদেরকে আমরা সম্মান করি, সম্মানিত শিক্ষক, এই শিক্ষকরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আসলেন, আমরা কিন্তু আশায় বুক বাঁধলাম যে আমাদের পুঁজিবাজার এখন অনেক সমৃদ্ধশালী হবে এবং এখন আর কারসাজি হবে না। এইগুলো যেটা বলছে যে ওভার প্রাইস দেখাই একটা কোম্পানিকে এমন দেখাইছে, এবং তারপরে বাজারে আসার পরে ওই কোম্পানিগুলোই কিন্তু কারসাজির সাথে জড়িত হয়ে পড়েছে। এর পত্রিকা আছে যে শেয়ার বাজারে 2014 সালে তালিকাভুক্ত 17টি কোম্পানির 16টি এখন বন্ধ। তাহলে কি কোম্পানি তারা দিল? যে সমস্ত কোম্পানি আসার সাথে সাথে বন্ধ হয়ে গেছে, তাহলে আমাদের যারা এখানে ইনভেস্ট করেছিল বিনিয়োগকারী, তাদের টাকাটা তো বন্ধ হয়ে গেছে, তাদের টাকা নেই এখন। তাহলে এইটা কেন হইলো? কারা দায়ী? জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গভর্নমেন্ট করা হলো, একটা কমিশন করা হইলো যে তারা আমাদেরকে রেগুলেটরি বডি আমাদের দেখাশোনা করবেন। এখন রক্ষক হয়ে যদি ভক্ষক হয় তা তো বলার কিছু নেই। এখন এইটা দেখার দায়িত্ব কার? স্টক এক্সচেঞ্জের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরপর সরকার।
অর্থ মন্ত্রণালয়। এসএসসি তো বিভিন্ন সময় কারসাজিকারকদেরকে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছে এবং তাদেরকে আইনত যে বিষয়গুলো দেখা দরকার সেগুলো তারা করছে। এই যে কোম্পানিগুলো যে লিস্টিং করতেছে দুর্বল কোম্পানি, এটা আনার দরকারটা কি পড়ছে? আমাদের এখন যে কোম্পানিগুলো আছে এটা তো যথেষ্ট। এমনি তো স্টক এক্সচেঞ্জ চলতেছে, খোঁড়ায় খোঁড়ায় চলতেছে, আপনি তার মধ্যে 100 ট্রেক ছেড়ে দিলেন, লাভটা কী হলো? বাজার তারা কি কেনা বেচা করতেছে? আমরা তো তার কোনো প্রতিফলন দেখতেছি না। ডিমিউচুয়ালাইজেশন নামে আপনি আমাদের স্টক এক্সচেঞ্জকে দিয়ে দিলেন বিদেশিদের, যে বিদেশে আসলে এইটা একদম আমরা লন্ডন স্টক এক্সচেঞ্জ হয়ে যাব, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ হয়ে যাব, অথবা নাসদাক স্টক এক্সচেঞ্জের মতন যাব। আমাদের মধ্যে স্টক এক্সচেঞ্জের মধ্যেই কিছু দালাল সৃষ্টি করে এখান থেকে বলে যে এটা করতে হবে, গভর্নমেন্টের সুযোগটা নিয়ে নিল এবং আমরা না বলা সত্ত্বেও এটিকে রাতারাতি বন্ধের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের আমাদের বোর্ড মিটিং করে সেখান থেকে পাশ করে নিয়ে এটা দিয়ে দিল যে এটা ডিমিউচুয়ালাইজেশন হবে। তারপরে কী করলো, আমাদের কোম্পানির শেয়ার 25% না আপলোড করলো 21 টাকা দাম ধরে। আমরা যে সমস্ত কোম্পানি বসুন্ধরা টয়লেট পেপার সেটা বিক্রি করে ধরেন 40 টাকা, 10 টাকার শেয়ার, আর আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ সেইটা শেয়ার নেমে আসলো 21 টাকায়। আর আমরা তো 100 টাকা করে কিনতে রাজি একে অপরের। ওনার 25% আমাকে দেবে, আমি 100 টাকা করে কিনবো, আমার 20% উনি নেবে, 25% নিয়ে যাক 100 টাকা করে। আমরা তো আমাদের মেম্বারই কিনতে পারতাম, বিদেশি কোম্পানি আনতে লাগতো না। যদি এনেই থাকেন তাদের এখন কোথায় বাজারে তাদের ইনভলভমেন্ট তো আমরা দেখতেছি না। আমাদের প্রত্যেক দিন বাজার তো মিনিমাম 1,500 কোটি টাকা না হলে এই বাজার চলবে না। তো আপনারা কি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে আলোচনায় বসছিলেন? বহুবার আলোচনা, আমাদের আলোচনা করার তো বোর্ড আছে। বোর্ডে হচ্ছে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে কি, বোর্ডটা হচ্ছে আমাদের নাম সর্বস্ব 2-3 জন মেম্বার থাকেন, তারা কোনো কথা বলতে পারেন না। এখানে 12 জন মেম্বার হচ্ছে আউটসাইডার, এবং অনেকেরই ক্যাপিটাল মার্কেটের নলেজ নেই। না, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে তাদের কোনো নলেজ ছিল না। তারা এখানে নানান রকম টয় তদবির করে, আমি আর বলতে চাই না, সাধারণত রাজনৈতিক তদবিরই হয়, রাজনৈতিক সরকার আমাদের রাজনৈতিক তদবিরে তারা এখানে নাম লেখায়, আসে তারা এখানে বোর্ডে তো আসলে যারা মার্কেট সম্পর্কে নলেজ রাখে এবং আইন যেটা বলে সেই অনুযায়ী আসলে বোর্ড মেম্বার করার কথা ছিল, কিন্তু সেটি না করার আসলে পিছনে কারণ কি? তার কারণ যে আমি রাজনৈতিক বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ে যাবো, অর্থমন্ত্রী বলে দেবেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানকে যে ওরে দিয়ে দেন, আমরা দিয়ে দিলাম বানাইয়া। তাই এইভাবে আমরা একজন চলে আসতেছি। এই মার্কেট সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নেই, যারা ইনভলভ না, যারা সাধারণ বিনিয়োগকারীদের ব্যথা বোঝে না, এই সমস্ত লোক যদি বসে যান, ওনারা শুধু আমাদের চমৎকার বোর্ড রুম বসবেন, ভালো খাবার, আমাদের খাবার সাধারণত সোনারগাঁওর নিচে আসে না, এইটা পাইলো প্যাকেটটা নিয়ে চলে গেল। অনেকে আবার বলেন কি, আসি বলে ভাই সাইনটা নেন, আমার একটা কাজ আছে, আমি এখনই চলে যাব, গাড়ি আছে তো না দেন, তো সাইনটা করার পর প্যাকেটটা নিল, চলে গেল, শেষ। এইভাবে পুঁজিবাজার চলবে না, রিসার্চ করা দরকার তো এটা নিয়ে। আমরা দেখছি যে ইদানিং যে স্বল্প মূলধনী কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে কারসাজিকারকরা একটা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে এবং তার প্রভাব আসলে মার্কেটে আমরা দেখি যে অনেক বেশি পড়ছে। এটা সম্পর্কে আসলে আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ফিরোজ ভাইয়ের কথার সূত্র ধরে আরেকটু কথা আগাচ্ছি। ফিরোজ ভাই বলতেছিলেন মির্জা আজিজ সম্বন্ধে। এইখানে আমরা বহুদিন, আমাদের বহু বছর এখানে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে। এখানে প্রথম যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয় তখন তার আগে ছিলেন মামুনুর রশিদ সাহেব, কন্ট্রোলার, চিফ মানে কন্ট্রোলার ক্যাপিটাল ইস্যু, উনি ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। এবং এইটা এরপরে প্রথম চেয়ারম্যান হইলেন সুলতান সাহেব, তারপরে হইলেন হারুন সাহেব, তারপরে হইলেন সাইদ সাহেব, তারপরে হইলেন আপনি মনিরুদ্দিন, তারপরে মির্জা আজিজ, তারপরে ফারুক সিদ্দিকী। এই পর্যন্ত কমিশনটা পবিত্র ছিল। কমিশনটা উপরের, এই জায়গায় কোনো গিফট দেওয়া নেওয়া হইতো না, কেউ গিফট নিয়ে ঢোকারও সাহস পাইতো না। স্টক এক্সচেঞ্জ একটা পবিত্র জায়গা। এটা আপনি তার প্রাইমারি রেগুলেটর হইলো, মানে এই ইস্যুয়ারদের প্রাইমারি রেগুলেটর হইলো স্টক এক্সচেঞ্জ, সেকেন্ডারি রেগুলেটর হইল। এই রেগুলেটর যদি অপবিত্র করে ফেলে নিজেকে, তখন আর এইটার মানে পবিত্রতা রক্ষা করা বা এইটার পজিটিভ রেজাল্ট বাইর করা, এইটার খুব মানে আপনি আশা করতে পারেন না।
আর আপনি যেটা বললেন যে দুর্বল কোম্পানি, এখন দুর্বল কোম্পানি সবল কোম্পানি এগুলি দেখার দায়িত্ব তো তারা নিছে। আগে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখতো। আমি আপনাকে একটা কথা বলতেছি যে 1994 সালের যখন এই স্কয়ার ফার্মা পাবলিকলি আসে, তখন আমরা কিন্তু মানে আন্ডার রাইট, ফিরোজ ভাই আন্ডার রাইট করছে, ওই শেয়ার আমাদের আছে, আমরাও আন্ডার রাইট, 110 জন মেম্বার আন্ডার রাইট করছে। এই স্কয়ার ফার্মা বাজার থেকে বোধহয় আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা 130 কোটি বা 145 কোটি হবে, এই বিটুইন এই হবে, যে বাজার থেকে 145 কোটি টাকা নিছিল। এই স্কয়ার ফার্মা গত 30 বছরে, এই ডিসেম্বরে তার 30 বছর হবে, ডিসেম্বর 94 আসছে, এই ডিসেম্বরে তার 30 বছর হবে। এই স্কয়ার ফার্মা গত 30 বছরে ইনভেস্টারদের কোটি কোটি, শয়ে শয়ে, হাজার হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট করছে, হ্যাঁ, অ্যাজ এ ডিভিডেন্ড হিসাবে, হাজার হাজার কোটি, শয়ে শয়ে। তো এইখান থেকে কী হয়েছে, আপনি এইখানে তখনকার আমলে এই স্কয়ার ফার্মাতে প্রায় 2500 3000 শেয়ার হোল্ডার ছিল। এখন আপনি লাস্ট আমি দেখতেছিলাম 2023-এ এইখানে প্রায় 85,000 মানে কি বলে শেয়ার হোল্ডার। তো এইখানে তো এই শেয়ার হোল্ডাররা কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, আর যে নাকি ওই প্রথম 20টা শেয়ার রেখে দিয়েছে সেও তো 10 লাখ টাকার মালিক হয়ে গেছে। তারপর সেকেন্ডলি ওনারা যখন মানে ওনারা আমার অনেক সিনিয়র, উনি 87 থেকে 90 পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। উনাদের আমলে যেসব শেয়ার লিস্টিং হয়েছে, আপনি খালি নামগুলি দেখেন না যে কি পরিমাণ, ভিত্তি তো ওনারা দিয়ে গেছে, আমরা তার কন্টিনিউশন। বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আমরা আসলে কথা বলছিলাম স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে। যে আমরা যা মানে বাজার সাইকোলজি বুঝি, তাতে আপনি এইটা অর্গানাইজ ওয়েতে মানে ইনভেস্টারদের টাকা লুট করা হচ্ছে, আমার ব্যক্তিগত মত। হ্যাঁ, যে এইসব কারসাজি করে শেয়ার প্রাইস একবার উঠাইয়া তারপরে ওই প্রাইসে দাম করে দেওয়া, পাম এন্ড দাম, এই সিন্ডিকেট। হ্যাঁ, তো সিন্ডিকেট বন্ধ করার জন্য তো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনেক রকম কাজ করছে। লিস্টিং করার দায়িত্ব ছিল সব সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের, এইটা তারা গায়ের জোরে মানে নিয়ে গেছে। ঠিক আছে, নিয়ে যাক, নিয়ে যাওয়াতে তো স্টক এক্সচেঞ্জ কোনো আপত্তি করতেছে না। হ্যাঁ, স্টক এক্সচেঞ্জ মনে করছে যে ঠিক আছে নিয়ে গেছে, ভালো করবে, কিন্তু ভালোর জায়গায় তো খারাপ করে ইনভেস্টরদের শেষ করে দিছে। এই দায়িত্ব তাদের নিতে হবে এবং ভবিষ্যতে তাদেরকে ট্রায়ালও ফেস করতে হবে, তারা যত বড়ই ওস্তাদ হোক আর যত বড়ই আইনের এতে হোক। আর আমি একদম মানে বলতে চাই যে স্টক এক্সচেঞ্জ চালাইতে হলে সিকিউরিটি ল জানতে হয়, কোম্পানি ল জানতে হয়, প্রসপেক্টাস ল জানতে হয়। এরা আদৌ জানে বলে আমার মনে হয় না। জানলে এইভাবে ইনভেস্টরদের ক্ষতিগ্রস্ত করতো না, ইনভেস্টররা চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং এদের পলিসির জন্য ক্ষতিগ্রস্ত। তো আপনার সাজেশন কি? আপনি যদি মানে ইনভেস্টরকে রক্ষা করতে চান তাইলে আপনাকে আইনের মধ্যে করতে হবে। আপনি এইসব ডাইরেকশন দিয়ে ইনভেস্টর রক্ষা হবে না, যে আজকে একটা ডাইরেকশন, কালকে একটা ডাইরেকশন, পরশু একটা ডাইরেকশন। এই ডাইরেকশনে সিন্ডিকেট উপকৃত হবে। কিভাবে সিন্ডিকেট উপকৃত হবে? কেন সিন্ডিকেট জানে কি ডাইরেকশন আসতেছে। হ্যাঁ, আপনি যদি ইনভেস্টারদের উপকৃত করতে হয়, প্রথম হলো আইপিও গ্যাম্বলিং বন্ধ করতে হবে, আইপিও বাজে লিস্টিং বন্ধ করতে হবে। হ্যাঁ, এবং তৃতীয়ত আপনি এই যে সার্কিট ব্রেকারের নামে যেসব গ্যাম্বলিং হয়, একটা শেয়ার ট্রেড করে 10%, 5% উঠাই দিয়ে একদিন বলতেছে 10%, একদিন একটা শেয়ার ট্রেড করে, এইটা অকশন মার্কেটে একটা শেয়ার ট্রেড করে প্রাইস চেঞ্জ করা পৃথিবীর কোথাও নাই। এইটা ঢাকার মানে বাংলাদেশে আছে, আর কোথাও নাই পৃথিবীর। এইটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে ইকুইলিব্রিয়াম তৈরিতে প্রাইস ইন্ডিকেট হবে। আপনারা বলতেছেন কনফিডেন্স নষ্ট হয়েছে, এটা তো কোনো ডিকশনারি একটা ওয়ার্ড না কনফিডেন্স। আপনি কনফিডেন্স নষ্ট হয়েছে, ইনভেস্টারদের টাকা লুট করা হয়েছে কিভাবে? আইপিওর মাধ্যমে। সেকেন্ডলি আপনি এই যে ফ্লোর প্রাইস, হ্যাঁ, আনইথিক্যাল, আনলফুল। কিভাবে আনলফুল? ধরেন এইখানে 3টা কাপ আছে, এই 3টা কাপের মালিক আমরা। হ্যাঁ, এই 3টা কাপ আমরা সেল করব। আপনি এইখানে কি? আমরা সেলার। আপনি এইখানে
বললেন যে না এটা 500 টাকার নিচে সেল করা যাবে না, তাহলে আপনি কি করলেন? নতুন বায়ারকে আপনি এফেক্ট করতেছেন, নতুন প্রজন্মকে আপনি এফেক্ট করতেছেন। তারা বেস্ট প্রাইসে খুঁজতেছিল, যে বেস্ট প্রাইস, যে ঠিক আছে মার্কেট কারেকশন হলে বেস্ট প্রাইসে আমরা চলে যাব, হ্যাঁ বেস্ট প্রাইস আমরা বাই করব। তা আপনি বায়ারকে ক্ষতি করবেন, বায়ারকে আপনি বেশি দামে কেনার জন্য আপনি আইন তৈরি করে দিলেন যে বেশি দামে তোমাকে কিনতে হবে। যেখানে আপনি দেখতেছেন মার্কেট পড়ে যাচ্ছে, সেইখানে আপনি বায়ারকে বলতেছেন তোমাকে এই দামে কিনতে হবে। এটা আইন না এটা চাক্কু মারা? হ্যাঁ, তো ইনভেস্টরদের জবাই দিতেছে না। তো আপনি তো একটা দুইটা কারণে তো এই মার্কেটটা ক্ষতিগ্রস্ত হয় নাই, বিভিন্ন কারণে তাদের ভুল পলিসির জন্য ইনভেস্টরদের গায়ের চামড়া জ্বলে গেছে, তাদের পয়সা চলে গেছে, তারা মানে নিঃস্ব হয়ে গেছে, এবং 90% ইনভেস্টার। কাজী ফিরোজ রশিদ, আপনি কি না একমত? অবশ্যই দ্বিমত হওয়ার তো কোনো কারণ নেই, কারণ কথা তো সবই আমরা মার্কেটের স্বার্থে বলতেছি। দেখেন এর আগের যে চেয়ারম্যান সাহেব ছিলেন তাকে কিন্তু দুদক ডেকেও ছিল, উনি 20 বারে বেশি বিদেশ সফর করেছেন, এবং শোনা যাচ্ছে যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জও তার টাকা পয়সা দিতে হয়েছে তাকে, বলছে। তা বিরাট বহর নিয়ে বিদেশ সফর করছেন, এবং উনি যে কি অর্জন করছেন এটি আমরা জানি না। তো বিসর্জন দিয়ে গেছেন সব কিছু আমাদের। বর্তমান চেয়ারম্যান সাহেব এসে উনি যে দুর্বল কোম্পানিগুলো ছিল পর্ষদ চেঞ্জ করলেন, যে ঠিক আছে এই এই পর্ষদ দিয়ে এই কোম্পানি চলবে না, বোর্ড অফ ডাইরেক্টর চেঞ্জ করবেন। তো এরা আগে করছে কি, কিছু লোক ধান্দাবাজ তারা ওইখানে ওই শেয়ারগুলো কিনে ফেলেছে, এই শেয়ারগুলো কিনে বসে হয়েছে খুব কম পয়সা, একটা 10 টাকার শেয়ার 2 টাকা 3 টাকা 4 টাকায় করে কিনছে, কিনে রেখে দিছে। তারপর যখন সে পর্ষদ চেঞ্জ করবে তারা যে তদবির ওই পর্ষদে ঢুকছে, ঢুইকা এর শেয়ারও কিনছে ওর শেয়ারও কিনছে, নিজেদের মধ্যে শেয়ার বেচা কেনা করে যখন উঠেছে মার্কেট, আপনি এখানে কোম্পানির নাম আছে আমি বলতে পারি যে কত গুণ তারা এখানে বাড়াইছে। তারপর সাধারণ বিনিয়োগকারীরা যখন ওই শেয়ারটা কিনছে, কেনার পরে তারা ধরা খেয়ে গেছে, ওরা কিন্তু বেরিয়ে চলে গেছে বেশি দাম বিক্রি করে দেওয়া। অর্থাৎ এই যে কারসাজি বাজারে, এটা কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেখবে, তাদের দেখার জন্য কিন্তু এই কাজটা, কিন্তু তারা দেখেন নাই। কিন্তু আমরা তো দেখছি যে বাজারে আরো বিদেশি বিনিয়োগকারী নিয়ে আসার জন্য বিভিন্ন রোড শো এবং বিভিন্ন কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন হাতে নিয়েছে। যারা সাধারণত শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আমাদের দেশের মতো না, তো হুড়যুগে না বাঙালি, তারা চিন্তা ভাবনা করে আসবে, মার্কেট তারা দেখবে। তারা কেন আসবে, কোন দুঃখে আসবে? যে এইখানে দেখতেছে যে ব্যাংকগুলো মার্জার হয়ে যাচ্ছে, ব্যাংক চলতে পারতেছে না, একটার সাথে একটা সম্পৃক্ত। তো ফাইন্যান্সিয়াল জায়গাটা এত দুর্বল, দেখার কেউ নাই। আমাদের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক দেখবে, দেখলো না, না দেখে এখন কবে তোমরা দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংক সব কিনে নিয়ে যাও। এই জন্য ওনারা এখন চাবে যেটা বিদেশে দেখে যে ঠিক আছে আমাদের স্টক এক্সচেঞ্জ সম্পূর্ণ আপনারা কিনে নিয়ে যান। একবার তো আমাদের 25% নিচ্ছে, বাদ বাকি বিক্রি করতে পারবে, এবং আমাদের বলতে পারবে যে তোমরা 10 টাকা করে শেয়ারের দাম ধরছি, এটা বিক্রি করবা, আর 10 টাকা দিলাম প্রিমিয়াম, 20 টাকা দ্বারা এবার বিক্রি করে দিয়ে যাও সব। এটা কথা। আমাদের মেম্বারশিপের দাম ছিল কত, 110 কোটি টাকা। 25% শেয়ার আমাদের দেশে 3,70,00,000 টাকা। তা 5 বছর উঠানো যাবে না, ওইভাবে পড়েছে। তো এইটা তো জোর করে নিয়ে যাও, ডাকাতি করা। আমি সংসদে বলছি যে আমার শেয়ার কত দাম হবে, এই বলবে একটু আগে যেটা বললেন সেটা আমরা ঠিক করব, আপনি কে ঠিক করার? ওরা বললেন যে এই দামে বিক্রি করতে হবে, আমরা বললাম যে এখন বিক্রি করবো না, তাহলে আবার আমরা টেন্ডারে যাব। বলল আর কোন টেন্ডার না, এই দামে এবং এখনই বিক্রি করতে হবে। সেখানে আরও কোম্পানি আসছিল, ইন্ডিয়াও পরে বলছিল যে আমরা 5 টাকা বেশি দেবো, তাদের দেওয়া হলো না। হংকং স্টক এক্সচেঞ্জকে নিয়ে আসা হইলো। আর তার মধ্যে হংকং স্টক এক্সচেঞ্জে তো কয়েকজন দেখলাম চাইনিজ, তার মধ্যে আমরা কয়েকজন বাঙালি যে নাম দেখেছি কয়েকজন তা তো জানি না। এটা ভবিষ্যতে জানা যাবে যখন এইটা নিয়ে আরও রিসার্চ হবে, এইটা নিয়ে যখন দমন কমিশন কখনো এটা মামলা হবে, তখন তারা জানবে যে এই কোম্পানি এই সমস্ত করার পিছনে কাদের যোগসাজশ ছিল। একটি কথা মনে রাখবেন যে 50 বছর পরে যদি আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি এই দেশে, আজকে যারা আমাদেরকে এই যে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের রাস্তা বসাই গেছে,
প্রত্যেকের বিচার হবে। আমাদের অনেক বিনিয়োগকারী তো আত্মহত্যা করেছে। এখান থেকে আসলে বিনিয়োগকারীদের আস্থার জায়গা তৈরি করার উপায় কি? উপায় তো আমাদের কাছে নাই কিছু, এইটা সম্পূর্ণ সরকারের কাছে চলে গেছে। দায়িত্ব সরকারের মার্কেট ভালো করে দেওয়ার, পরিষ্কার কথা, আমাদের কোনো দায়িত্ব নেই। এইখানে ফিরোজ ভাইয়ের কথার সাথে একটু ফিরোজ ভাই রোড শোর কথা বলতেছিলেন। রোড শো হলো কোম্পানি আইনেও বলা আছে রোড শো করবে ইস্যুয়ার ইনভেস্টমেন্ট ব্যাংকার, এবং সিকিউরিটি লতেও একই কথা বলা আছে যে রোড শো করবে মানে ইস্যুয়ার অ্যান্ড মানে কি বলে ইস্যুয়ার এবং ব্যাংকার টু ইস্যু অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকার। এই ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান সাহেবরা রোড শো করতেছে, টাকা এটা টোটাল তো অবৈধ কাজ করতেছে। সে তো ইস্যুয়ার না, সে তো ইস্যুয়ার না, সে তো ইস্যুয়ার না, সে তো ইস্যুয়ার না। আমার কোম্পানি আমি বিক্রি করবো, মার্কেটিং করবো, আমি যাবো বিদেশে। সে তো যে নাকি শেয়ারটা ইস্যু করবে তার প্রসপেক্টাস নিয়ে সে রোড শো করবে। এখানে কোম্পানি আইনেও এটা বলা আছে, এটা সিকিউরিটি লতে ওইটা বলা আছে। আমরা আশা করছি যে দ্বিতীয় মেয়াদে যেহেতু আবার আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কমিশনার এবং চেয়ারম্যানরা এসছে, তারা হয়তো আপনাদের এই কথাগুলো বিবেচনা করে পলিসিতে আরও কিছু চেঞ্জ আসবে এবং বাজার যাতে দ্রুত সময়ে বিনিয়োগকারী বান্ধব হয় সেজন্য কাজ করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের তরফ থেকে। আমাদের একটা লাস্ট রিকোয়েস্ট, ওনারা যদি মার্কেট ফ্রেন্ডলি হোক আসুক, আমি আর ফিরোজ ভাই ডিবেট করবো, ওরা 4 জন 5 জন 6 জন আসুক, আমরা করবো ডিবেট। দর্শক, এই ছিল আজকের মতো সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিটার অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।